1950 সালে কোরিয়ান যুদ্ধে এতিম হয়ে যাওয়া একটা বাচ্চা মেয়েকে বাঁচিয়ে নেয় এক তুরস্কের সেনা। মায়ার এমন এক বাঁধনে জড়িয়ে পড়ে তারা, যা বদলে দিয়েছিল দুজনের জীবন। শুধু বলবো, আজকের ঘটনাটা একটা সত্য ঘটনা অবলম্বনে, আর এতটাই হৃদয়স্পর্শী গল্প যে কাঁদতে বাধ্য হবেন আপনিও। কারণ আজকের গল্প আইলা দ্য ডটার অফ ওয়ার সিনেমাকে নিয়ে। গল্পের শুরুতেই আমাদের দেখানো হয় 1950 সালের আবহ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে 5 বছর হতে চলল, কিন্তু যুদ্ধ বিগ্রহ এখনও থামেনি। এরই মাঝে দক্ষিণ কোরিয়ার এক নদী পাহাড় ঘেরা অনিন্দ সুন্দর একটি গ্রামকে দেখানো হয়, আর সেখানে চাঁদের মতো সুন্দর একটি বাচ্চাকে দেখানো হয় যে তার বাবা মায়ের সাথে খেলা করছিল। এমনই সময় আকাশ থেকে হঠাৎই নেমে আসে একের পর এক বোমা। পুরো গ্রামটি ধ্বংস করে দেয় তারা। এখন সেই বাচ্চা মেয়েটির মা তাকে বাঁচাতে একটা দেয়ালের পাশে লুকিয়ে রাখে, কিন্তু তখনই সেনারা নেমে এসে হামলা করে তাদের গ্রামের উপর, আর খুঁজে খুঁজে মারতে থাকে জীবিত সব মানুষদেরকে। আর এখন আমাদেরকে দেখানো হয় যুদ্ধ শুরুর কিছুদিন আগে তুরস্কের কিছু সেনাবাহিনীদের, যাদের মাঝে খবর ছড়িয়ে পড়েছিল যে কোরিয়ার জন্য সৈন্য নিয়োগ করা হবে। এমন সময় সোলেমান নামের এক সৈন্যকে তার সিনিয়র জেনারেল আদেশ করেন টেকনিক্যাল স্টাফ হিসেবে কোরিয়ার যুদ্ধে যেতে। সুলেমান একবারও না ভেবে যুদ্ধে যেতে রাজি হয়ে যায়। সুলেমান তার পরিবার ও প্রিয়জন থেকে বিদায় নেয়, তার সাথে আরও কিছু তুরস্কের সেনাবাহিনীকে নিয়ে রওনা দেয় কোরিয়ার উদ্দেশ্যে। 1 মাস সমুদ্র যাত্রা করে তারা পৌঁছায় কোরিয়ান বন্দর বুসানে। কিন্তু যুদ্ধক্ষেত্র এখান থেকেও 95 কিলোমিটার দূরে তেগু শহরে। এদিকে বন্দরে তারা কোরিয়ান নাগরিকদের ভালোবাসায় সিক্ত হয়ে রওনা দেয় তেগু শহরের দিকে। আর মাঝ পথে তারা দেখতে পায় যুদ্ধক্ষেত্রের ভয়াবহতা। চারিদিকে হাহাকার, ধ্বংসপ্রায় সব ঘরবাড়ি, আগুনের ফুলকি আর আর্তনাদ করা হাজার হাজার মানুষ। তুরস্ক থেকে তারা এসেছিল এইসব নির্যাতিত মানুষদেরকে সাহায্য করতে, তাদের হয়ে কমিউনিস্টদের বিরুদ্ধে যুদ্ধ করতে। কিন্তু তারা তাদের ক্যাম্পে গিয়ে যুদ্ধ নিয়ে আলোচনা করার সময়ই কমিউনিস্টরা তাদের উপর প্লেন নিয়ে বোমা হামলা করতে শুরু করে। সেনারা কিছু বুঝে ওঠার আগেই তাদের পুরো ক্যাম্প ধ্বংস হয়ে যায়। তাই কিছু জীবিত সেনা রাতের বেলায় এই ক্যাম্প থেকে পালিয়ে পার্শ্ববর্তী ক্যাম্পে যাওয়ার জন্য রওনা দেয়। কিন্তু মাঝ পথে তাদের গাড়িবহরে আবারও হামলা করা হয়। এবারও তারা কোনো রকম নিজেকে বাঁচিয়ে নেয়। আর এখানে একজন তুরস্কের সেনা, যার নাম ছিল আলী, সে তার হাতের বন্দুক দিয়ে সেখানে থাকা 2 জন শত্রুকে মেরে ফেলে। আর তারা এবার গাড়ি নিয়ে নয়, পায়ে হেঁটে জঙ্গলের ভেতর দিয়ে যাত্রা করবে বলে সিদ্ধান্ত নেয়। আর জঙ্গলের ভিতর দিয়ে কিছু দূর যাওয়ার পর তাদের চোখে পড়ে স্তূপ করা লাশের এক পাহাড়। সুলেমান যখন সেই লাশগুলোকে দেখতে যায়, তখনই তার চোখে পড়ে এতগুলো মৃত লাশের পাশে বসে আছে চাঁদের মতো একটা ছোট্ট মেয়ে। সে তার মৃত মায়ের হাত ধরে বসে একা একা কান্না করছে। সুলেমান আর নিজেকে সামলাতে পারে না, সে জলদি সেই বাচ্চাটির কাছে চলে যায়, তার দিকে হাত বাড়িয়ে দেয়, কিন্তু বাচ্চাটি তার মৃত মায়ের হাত কিছুতেই ছাড়তে চায় না। আর এখানেই এই বাচ্চাটির নিষ্পাপ, অসহায়, নিরীহ চাহনি দেখে আপনি না চাইলেও আপনার চোখের কোণে পানি চলে আসবে। শেষমেশ সুলেমান বাচ্চাটিকে উদ্ধার করে তার কোলে তুলে নেয়, আর বাচ্চাটিকে নিয়ে চলে আসে তাদের গন্তব্য, তাদের নতুন আর্মি ক্যাম্পে। আর এখানে এসে সবাই বাচ্চাটির নাম ঠিক করতে থাকে, কিন্তু সুলেমান বাচ্চাটির নাম দেয় আইলা। সে বলে, আমি বাচ্চাটিকে পেয়েছি চাঁদনি একটি রাতে, আর দেখো বাচ্চাটি দেখতেও চাঁদের মতো সুন্দর, তাই এর নাম আইলা, অর্থাৎ যার বাংলা অর্থ হলো চাঁদনি। এক নজর দেখেই বাচ্চাটির উপর তাদের প্রচণ্ড মায়া হয়ে যায়। তারা বাচ্চাটির খাবার জন্য দুধের খোঁজ করতে যায়, কিন্তু যতক্ষণে দুধ নিয়ে একজন সৈন্য সেখানে চলে আসে, ততক্ষণে আইলা সুলেমানের কোলেই ঘুমিয়ে গেছিল। এ এক নিষ্পাপ, নিস্তব্ধ একটা পবিত্র আত্মার নিষ্পাপ ঘুম। তারা বাচ্চাটিকে কম্বলে মুড়িয়ে ঘুমিয়ে দেয়। এসব কিছু বলে তারা পরদিন আবার যুদ্ধক্ষেত্রে যাবার জন্য রওনা দেয়। কিন্তু বাচ্চা মেয়েটিকে কোথাও রাখার জায়গা না পেয়ে সুলেমান তাকে তার সাথে গাড়িতে করে নিয়ে যায়। পথিমধ্যে তাদের খুনসুটি দেখতে দেখতে আপনি কখন নিজেই আইলার মায়ায় আবদ্ধ হয়ে যাবেন তা নিজেই বুঝতে পারবেন না। কিন্তু এখন পথের মধ্যেই তাদের গাড়ি নষ্ট হয়ে যায়, আর তাদের কাছে দুটি গাড়ি রেখে বাকি সৈন্যদল
আগে চলে যায়। আর সুলেমান আলী সহ তুরস্কের সৈনিকরা লেগে পড়ে গাড়ি মেরামত করার জন্য। আর এখনই তাদের এক সৈন্য গাড়ি থেকে আয়লাকে নিজের কোলে নিয়ে নেয়। কিন্তু হঠাৎই কোথা থেকে যেন একটা গুলি এসে সেই সৈন্যটির মাথায় লাগে, আর আয়লা পড়ে যায় মাটিতে। কিছু বুঝে ওঠার আগেই উত্তর কোরিয়ার কমিউনিস্টের সৈন্যরা চারিদিক থেকে তাদের উপর হামলা করে। সুলেমান আয়লাকে বাঁচাতে সর্বাত্মক চেষ্টা করতে থাকে। সে নিষ্পাপ এক টুকরো চাঁদ আয়লাকে সে তাদের গাড়ির নিচে লুকিয়ে রাখে। আর এখানে এক ভয়ানক রক্তক্ষয়ী যুদ্ধ হয়। যুদ্ধের মারামারিতে সুলেমানের কাঁধে এক সৈন্য চাকু ঢুকিয়ে দেয়। কিন্তু ততক্ষণে তাদেরকে ছেড়ে যাওয়া সৈন্যদল তাদেরকে বাঁচাতে আবার ফিরে আসে। তারা তাদেরকে বাঁচিয়েও নেয়। সমাপ্ত হয় এখানে সেই রক্তক্ষয়ী যুদ্ধ। আর আয়লার মুখোমুখি হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় সুলেমান। তারপর আমরা দেখতে পাই সেই নিষ্পাপ নিরীহ চাহনি আরও একবার। এদিকে সুলেমান আর আলীর পরিবার যুদ্ধের খবর ততক্ষণে রেডিও মারফতে পেয়ে যায়। তারা এটাও জানতে পারে যুদ্ধক্ষেত্রে তারাও ছিল। সবাই যেন কষ্টে ভেঙে পড়ে। এদিকে হাসপাতালের বেডে সুলেমানের জ্ঞান ফিরে আসে। সে দেখতে পায় বেচারি আয়লা সেখানে তার হাত ধরে বসে আছে। সে যতটা না খুশি নিজে বেঁচে যাওয়ায়, তার চেয়েও বেশি খুশি হয়েছিল আয়লাকে সুস্থ দেখে। এখন সুলেমান কিছুটা সুস্থ হলে কমান্ডারের ডাক আসে। সে কমান্ডারের সাথে দেখা করতে গেলে কমান্ডার তাকে জানায়, তোমাকে অভিনন্দন সুলেমান। সৈন্যদল অনেক বড় ছিল, কিন্তু তোমরা অনেক সাহসিকতার সাথে তাদের মোকাবেলা করে তাদেরকে হারিয়ে দিয়েছ। কিন্তু এখন তুমি আর আয়লাকে তোমার সাথে নিতে পারবে না, এতে তোমার বিপদ বাড়তে পারে। সুলেমান বলে, কিন্তু স্যার, আয়লা আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। কমান্ডার বলে, সেটা দেখা তোমার দায়িত্ব নয়, সেটা কোরিয়ার সরকার দেখবে। তুমি যুদ্ধে যাবার প্রস্তুতি নাও, আর আয়লাকে এখানে রেখে যাও। সে যেন তোমার পায়ের কাছে আর ঘুরঘুর না করতে পারে। সুলেমান কি করবে কিছুই বুঝতে পারছিল না। কিন্তু সেখানে আরেকজন সৈন্য এসে তাকে জানায় সেও আয়লাকে খুব ভালোবাসে। সে তার জন্য সোয়েটারও বানিয়ে রেখেছে। সুলেমান চাইলে এখানে সে আয়লার দেখভাল নিজেই করতে চায়। আর এখন সুলেমান ছোট্ট আয়লাকে বুঝায় সে যেন আজকে সাদেক আঙ্কেলের সাথেই থাকে। তাকে একটু কাজে বাইরে যেতে হবে। কিন্তু বাচ্চা মেয়েটা তার কথা কিছুই বোঝে না। সে বারবার তার পিছনে যেতে থাকে। শেষমেশ অনেক বুঝিয়ে সাদিক তাকে তার কাছে নিয়ে চলে যায়। আর সুলেমান চলে যায় অ্যাসেম্বলিতে, যেখানে কোরিয়ার সেনাপ্রধান তাদের উদ্দেশ্য করে বলে, আজ থেকে আমেরিকা নয়, তুর্কিশরাও আমাদের রক্তের ভাই। তারা আমাদেরকে যে সাহসিকতার সাথে সাহায্য করে চলেছে, তার সম্মানস্বরূপ আমরা তাদেরকে গার্ড অব অনারের ব্যাজ দিতে চাই। এখন সেখানে তুর্কি সেনাদের ব্যাজ দেওয়ার কার্যক্রম চলছিল। কিন্তু হঠাৎই সেখানে আয়লা তার গুটি গুটি পায়ে সুলেমানের কাছে আসতে থাকে। এটি দেখে তারা সবাই অনেক বিব্রত হয়ে যায়। কিন্তু তুর্কি কমান্ডার কোরিয়ান সেনাপ্রধানকে জানায় এই বাচ্চাটি তারা যুদ্ধের ময়দানে খুঁজে পেয়েছে, আর যতদিন তার পরিবারকে না পাওয়া যায় ততদিন বাচ্চাটাকে তারা তাদের সাথেই রাখতে চায়। এখন কোরিয়ান সেনাপ্রধানও তাদের অনুমতি দেয়। আর সুলেমান এখন পরম মমতায় আবার আয়লাকে কোলে তুলে নেয়। এই মহত্ব আর ভালোবাসার বাঁধনকে সেখানে থাকা এক সেনা আবার ক্যামেরায় বন্দি করে ফেলে। আর সুলেমানের সেই ছবি সহ একটা চিঠি পাঠায় তার বাড়িতে। সেখানে সে বলে, ছবির মতোই আমি এখানে সুস্থ আছি। আর এই যে মেয়েটিকে দেখছো, এই হলো আয়লা। এই যুদ্ধের অন্ধকারে এই বাচ্চাটি আমাদের আশার একমাত্র আলো। এদিকে সময় কেটে গিয়ে এখন জানুয়ারি 1951 সাল। কোরিয়াতে এখন প্রচণ্ড শীত, ভারী তুষারপাত হচ্ছিল। আর তুষার ভেঙে একটা গাড়িতে করে টার্কিশ কমান্ডার এখানে চলে আসে। এতদিন তাদের মাঝে আয়লার প্রতি এক নিঃস্বার্থ মমতাবোধ জাগ্রত হয়ে গেছে। তাই সে তার বাড়ি থেকে আয়লার জন্য সোয়েটার, কিছু কাপড়, খাবার এইসব নিয়ে আসেন। আর এখন আয়লাকে তারা সবাই আমাদের মেয়ে বলে ডাকত। ক্যাম্পের সব সৈন্য এখানে আয়লাকে প্রচণ্ড ভালোবাসতে শুরু করে। তারা আয়লার সাথে খেলাধুলা করত, তাকে কোলে তুলে খাওয়াতো। নিজের দেয়া সব ভালো খাবারগুলো আয়লার মুখে তুলে দিত, আয়লার চুল কেটে দিত। সবাই যেন আয়লাকে তাদের নিজের মেয়ে মনে করে চলত। আর এখন সে চাঁদের টুকরো মেয়েটিও যেন এক ভয়ানক যুদ্ধক্ষেত্রে এই সৈন্যদের নিজের পরিবার মনে করে নিয়েছিল। এদিকে আরো কয়েক মাস কেটে এখন মার্চ 1951 সাল। প্রতিদিনের মতো আয়লা বসে বসে সৈন্যদের কুচকাওয়াজ দেখছিল। কিন্তু আজকে সে প্রথমবারের মতো কুচকাওয়াজের ভেতরে চলে আসে আর টার্কিশ ভাষায় বলতে থাকে, আরামে দাঁড়াও, সোজা হও।
সেখানে থাকা সৈন্যরা যেন আকাশ থেকে পড়ে, কারণ এত মাসে আয়লা এই প্রথমবার কথা বলল, তাও আবার তুর্কি ভাষায়। সেখানে যেন তাদের কমান্ডো সহ সব সেনারা যেন দাঁত কামড়ে তাদের কান্না আটকাতে থাকে। আর আয়লাকে তুর্কি বলতে দেখে সুলেমান তাকে আরও কিছু তুরস্কের বই দেয়, যাতে সে তুর্কি ভাষা আরও ভালোভাবে শিখতে পারে। আয়লাও যেন বাধ্য মেয়ের মতো তার পরিবারকে মেনেই সবকিছু পড়তে ও শিখতে থাকে। এদিকে একদিন এক নদীর পাড়ে বসে সুলেমান তাকে টার্কিশ একটি বই পড়াচ্ছিল, আর সেখানে ছবি দেখে দেখে আয়লা বলতে থাকে, আমার এই ছবির মতো মা নেই, এখানে আঁকানো ভাইও আমার নেই। কিন্তু যখন বাবার ছবি বেরোয়, আয়লা সেই ছবি দেখে সুলেমানকে জড়িয়ে ধরে আর তাকে বাবা বলে ডাকতে ডাকতে বলে, আমার শুধু এই ছবির মতো একটা বাবা আছে। সুলেমানও তাকে মা বলে নিজের বুকে আগলে নেয়। আর এই সিন দেখে যদি আপনার চোখ ভিজে না যায়, তাহলে আপনার অন্তর পাথর হয়ে গেছে। যাই হোক, এসব কিছু শেষ করে তারা সিদ্ধান্ত নেয় এই ছুটির দিনে আয়লাকে নিয়ে তারা জাপানে ঘুরতে যাবে। আর 23 এপ্রিল 1951 সালে আয়লাকে নিয়ে তারা জাপানে ঘুরতে যায়। সেখানে তারা অনেক মজা করে আয়লাকে নিয়ে ঘুরে বেড়ায়। শেষমেশ আয়লা আর সুলেমান দুজনে কাপল ড্যান্সও করে। এখন রাতের বেলা আয়লাকে ঘুমিয়ে দিতে দিতে তারা ভাবতে থাকে আয়লাকে ছাড়া কিভাবে তারা থাকবে, আর কিভাবে বা আয়লাকে তাদের নিজের কাছে রাখবে। এদিকে ক্যাম্পে ফিরলে ক্যাম্পের কমান্ডার তাদেরকে জানায় আগামীকাল শিল্পী মার্লিন আসবে তাদের ক্যাম্পে। সেখানে মার্লিনের একটা কনসার্ট হবে, কিন্তু আলী কালকে তোমার তো একটা কাজ আছে, তাই তুমি সেখানে যেতে পারবে না। আর এই খবর শুনে আলী যেন পাগল হয়ে যায়, কারণ সে মার্লিনের এক বিশাল বড় ভক্ত ছিল, আর আজ তাকে সামনাসামনি দেখার একমাত্র সুযোগ পেয়েও সে মিস করে ফেলেছে। তাই আলী সুলেমানের হাত পা ধরে বলে, ভাই আমাকে দয়া করে মার্লিনের অটোগ্রাফ এনে দিও। আর সুলেমানও তাকে কথা দেয় অটোগ্রাফ দেবে বলে। এদিকে পরদিন যথাসময়ে মার্লিন চলে আসে আর অভাবনীয় এক রূপের ঝলক দেখিয়ে একের পর এক গান গাইতে থাকে। কিন্তু সেখানে এত ভিড় ছিল যে অটোগ্রাফ পাওয়া ছিল মুশকিল। কিন্তু সুলেমান আলীকে দেয়া কথা রাখতে আয়লাকে তার কাঁধে করে স্টেজের সামনে চলে যায়। আর ছোট্ট সোনামণি আয়লা তার গুটি গুটি পায়ে স্টেজে উঠে মার্লিনের কাছে যায়। মার্লিন এই নিষ্পাপ বাচ্চাটিকে দেখে তার হাতে থাকা কাগজে নিজের অটোগ্রাফ দেয়, আর সেই কাগজে একটা চুমু দিয়ে দেয়। পরদিন যখন আলী কাগজটি হাতে পায়, সে যেন আকাশের চাঁদ হাতে পেয়ে যায়। হাঁ করে সে কাগজের দিকে নির্বাক হয়ে দেখতে থাকে, আর এই নির্বাকতায় যেন হয়ে যায় তার জন্য কাল। কোথা থেকে যেন একটা বুলেট এসে আলীর বুক চিরে চলে যায়। রক্ত মেখে যায় মার্লিনের অটোগ্রাফ দেয়া কাগজ। এখন আলীকে সেখানে যথাযথ মর্যাদায় দাফন করা হয়। আর সেই কবরের পাশে গিয়ে সুলেমান আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আর তখনই পেছন থেকে আয়লা তাকে বলে, কান্না করো না বাবা, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। এদিকে অনেক শহীদ, অনেক ধ্বংসলীলা আর রক্তক্ষয়ের পর যুদ্ধ প্রায় শেষ হয়ে যায়। সৈন্যরা একে একে ঘরে ফিরতে থাকে। সুলেমানেরও ঘরে ফেরার সময় ঘনিয়ে আসে, কিন্তু সে কমান্ডোর কাছে আবেদন করে যে সে এখানে ভলেন্টিয়ার হিসেবে থেকে যেতে চায়, আর যেতে হলেও সবার শেষে যাবে সে, কারণ সুলেমান আয়লাকে ছেড়ে যেতে পারবে না। এদিকে প্রত্যেক ব্যাটালিয়নের সেনারা ধীরে ধীরে ঘরে ফিরতে থাকে, আর তারাও আয়লাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এই নিষ্পাপ মুখখানার মায়ায় খুব শক্তভাবে জড়িয়ে পড়েছিল সবাই। এভাবে একে একে ব্যাটালিয়ন চলে যেতে থাকে, আর আয়লা ধীরে ধীরে একা হতে থাকে। এদিকে সুলেমানের বাড়িতে সবাই অপেক্ষার প্রহর গুনতে থাকে, কারণ অনেকেই ফিরে এসেছিল যুদ্ধক্ষেত্র ছেড়ে, একমাত্র সুলেমান ছাড়া। এদিকে সুলেমানের ছিল দুজন প্রেমিকা, একজন সুলেমানের বাবা মায়ের পছন্দের, যে কিনা সুলেমানের বাড়িতেই থাকতো, আর একজন থাকতো সুলেমানের কর্মস্থলের পাশেই। কিন্তু দুর্ভাগ্যবশত সুলেমানকে তারা দুজনেই খুব ভালোবাসলেও সুলেমান শুধু তার কর্মস্থলের প্রেমিকাকেই ভালোবাসে। আর এই বিষয় নিয়ে তার বাড়িতে থাকা মেয়েটির প্রচণ্ড কষ্টে প্রায়ই কান্না করত। সুলেমানের মা তাকে প্রায়ই বোঝাতো, কাঁদিস না মা, এটি হয়তো নিয়তি যে সুলেমান তোকে কোনোদিনই ভালোবাসবে না। সুলেমানও দেশে ফেরার শোকে একা একা এক কোণে বসেছিল। তখন আয়লা এসে বলে, বাবা তোমার কি হয়েছে? সুলেমান বলে, আমারও যে বাড়ি ফিরে যেতে হবে মা। আয়লা বলে, আমাকে ছেড়ে যাবে বাবা? সুলেমান তাকে বুকে জড়িয়ে নিয়ে বলে, না মা, তোমাকে ছেড়ে কখনোই না। আর এখনই এক সেনা এসে সুলেমানকে ডাক দেয়, কারণ কমান্ডার তাকে ডেকে পাঠিয়েছিল। কমান্ডার তাকে বলে, সুলেমান তুমি কবে দেশে যাবে?
সুলেমান বলে, স্যার আমি আয়লাকে ফেলে দেশে যাব না। কমান্ডার রেগে গিয়ে বলে, আয়লা এদেশের নাগরিক, এই দেশেই থাকবে সে। আর ঘরে থাকা কিছু লোকদের দেখিয়ে বলে, এনারা আগামীকাল জাহাজ নিয়ে তুরস্কের বন্দরের দিকে রওনা হবে, আর তুমিও তাদের সাথে যাবার জন্য প্রস্তুত হও। সুলেমান আবার বলে, স্যার আমি কিন্তু এভাবে আয়লাকে ফেলে কখনো যেতে পারবো না। তখন কমান্ডার সেখানে থাকা একজন মহিলাকে দেখিয়ে দিয়ে বলে, ইনি একজন অনাথ স্কুলের মালিক। যুদ্ধে এতিম হওয়া বাচ্চাদের উনি খুব ভালোভাবে যত্ন সহকারে উনার স্কুলে পড়াশোনা করান। উনি আজ থেকে আয়লার দায়িত্ব নেবেন, আর উনি আয়লার জন্য একটা স্কুল ড্রেস এনেছেন। তুমি এই ড্রেস পরিয়ে রেডি করাও, আয়লা আজকেই স্কুলে যাবে। সুলেমানের সামনে ধীরে ধীরে সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। সে না চাইলেও আয়লাকে যেন হারিয়ে ফেলতে হচ্ছে তাকে। সুলেমান আয়লাকে ড্রেস পরিয়ে সে ম্যাডামের সাথে গাড়িতে করে তাদের স্কুলে চলে যায়, আর আয়লাকে স্কুলে নামিয়ে দিয়ে বলে, মা জানো আমরা এখানে কেন এসেছি? এখানে তুমি অনেক ভালো ভালো বন্ধু পাবে। তবে নিষ্পাপ এতিম আয়লা বলে, কিন্তু বাবা আমার বন্ধু তো তুমি। সুলেমানের বুকের ভিতর যেন সবকিছু ভেঙে চুরমার হয়ে যায়। সে তার দাঁত কামড়ে চোখের পানি থামিয়ে সেখানে আয়লাকে রেখে চলে আসতে থাকে। কিন্তু না, আল্লাহ হয়তো সুলেমানকে এত শক্তি দেয়নি যে সে আয়লার চাহনি উপেক্ষা করে চলে আসবে। সে আয়লার চোখে চোখ রেখে কখনোই তাকে ছাড়তে পারবে না বুঝে গিয়েছিল। তাই সে সেখান থেকে পালিয়ে চলে আসতে থাকে। কিন্তু জানেন তো, চোখের আড়াল হওয়া সম্ভব, কিন্তু আপনি চাইলেও কারো মনের আড়াল হতে পারবেন না। আর তাই হয়তো আয়লার মন থেকে আড়াল হতে পারেনি সুলেমান। সুলেমানের পেছন থেকে সেই চিরচেনা ডাক চলে আসে। আমি চাই আপনিও শুনুন সেই ডাক। আর এই নিষ্পাপ ডাক উপেক্ষা করে কোনো মানুষের পক্ষে চলে যাওয়া সম্ভব না। তাই সুলেমান সেখানেই আয়লাকে জড়িয়ে ধরে, আর আয়লা তাকে বলে, কোথায় যাচ্ছ বাবা? তুমি না বলেছিলে আমাকে ছেড়ে কোথাও যাবে না? ব্যাস, পৃথিবীর সব মায়া যেন সুলেমানকে জড়িয়ে ধরে। সে বলে, হ্যাঁ মা, আমি কোথাও যাব না, চলো আমরা এখান থেকে চলে যাই। তারা দুজন সেখান থেকে চলে আসে, আর এখন সুলেমান একটা বিশাল সুটকেস নেয়। তাতে কিছু ফুটো করে তার ভেতরে আয়লাকে তুলে দেয়, আর জাহাজে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। সে বেশ ভালোভাবে চেকপোস্ট পার হয়েছিল, কিন্তু তখনই সেখানে স্কুলের ম্যাডাম কিছু পুলিশকে নিয়ে হাজির হয়, আর সুলেমানকে বাধ্য করে সেই সুটকেস খুলতে। আর সুটকেস খুলতেই দেখা যায় তার ভেতরে আয়লা। আবার সুলেমান আর আয়লাকে আলাদা করা হয়, তারা যেন কোনোভাবেই এক হতে পারছিল না। আর এখন পুলিশ হেফাজতে সুলেমানকে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। তখন সুলেমান আয়লার কাছে গিয়ে বলে, মা আমি কথা দিচ্ছি আমি ফিরে আসব, আর তুমি আমাকে কথা দাও আমি যাবার পর কখনো কান্না করবে না। শোনো মা, এরপর যখন আমি আসব তখন আর কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না। বেচারি আয়লা তার বাবার কথায় সব হারিয়ে যেন মাথা নাড়িয়ে সম্মতি দিতে থাকে। আর বাধ্য হয়ে এবার সুলেমানকে যেতে হয় জাহাজের দিকে। পেছনে ফেলে যায় নিঃস্ব হয়ে যাওয়া এক টুকরো চাঁদের কণাকে, যে অঝরে কেঁদে চলছিল। সুলেমান আর সাহস হয় না পেছনের দিকে তাকানোর। সে জাহাজে চড়ে এখন তার দেশে ফিরে আসে। কিন্তু দুর্ভাগ্য, সুলেমান দেশে ফিরে জানতে পারে যে তার কর্মস্থলের পাশে যে মেয়েটিকে সে ভালোবাসত, সে সুলেমানকে ভুলে আরেক ছেলেকে বিয়ে করে ফেলেছে। সে জলদি পোস্ট অফিসে গিয়ে তার বাবা মাকে চিঠি লিখে পাঠায়, তোমাদের পছন্দের মেয়েকে আমি বিয়ে করব, তোমরা প্রস্তুতি নাও। এখন দেখানো হয় 5 মাস পর সুলেমান ইস্তাম্বুলে চলে এসেছে, আর তাকে নিঃশর্তভাবে ভালোবেসে যাওয়া তার বাবা মায়ের পছন্দ করে রাখা মেয়েটিকে সে বিয়ে করেছে। তারা নতুন বাড়িতে উঠেছে, কিন্তু সুলেমান যেন কোনোভাবেই মাথা থেকে আয়লাকে সরাতে পারত না। সে তার স্ত্রীকে সময় দিত না। সকাল হলেই দক্ষিণ কোরিয়ার দূতাবাসে গিয়ে অপেক্ষা করত। কিন্তু একদিন তার স্ত্রী তাকে বলে, তুমি এত উতলা হচ্ছ কেন? কোরিয়াতে ফেলে আসা সেই বাচ্চাটির জন্য, তাই না? আমাকে বলো তার কথা, আমিও তোমাকে বাচ্চাটির কাছে যেতে সাহায্য করব। এখন তারা দুজন মিলে আয়লার কাছে যাবার সম্ভাব্য সকল উপায় খুঁজতে থাকে। তারা সব উপায়ে চেষ্টা করতে থাকে, কিন্তু না, তারা আয়লার কাছে যেতে পারে না। কিন্তু কোরিয়াতে তখন আবার যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, তাই তারা সেখানে যেতে পারত না। এদিকে মেয়েটির আসল নামও তারা জানত না, আর তাদের আদরের ডাকনাম আয়লা দিয়েও দূতাবাস কর্মীরা তদন্ত করে কোনো খবরই পায় না। চারিদিকে অন্ধকার হয়ে আসে, আর সুলেমানের সব রাস্তা একে একে বন্ধ হয়ে যেতে থাকে। সে চিরতরে হারিয়ে ফেলেছে সেই জ্যোৎস্নাস্না যুদ্ধকন্যা আয়লাকে। এদিকে হতাশায় নিরাশায় আয়লার স্মৃতি বুকে নিয়ে কেটে যায় 50টি বছর।
এখন সাল 2002। সুলেমান সব সময় চোখে রাখে কোরিয়ান টিভি চ্যানেলগুলোতে, এই আশায় হয়তো সে একদিন আয়লাকে দেখতে পাবে টিভিতে। তখন তার স্ত্রী টেলিফোন হাতে নিয়ে তাকে ডেকে তুলে জানায় কোরিয়া থেকে কয়েকজন সাংবাদিক এসেছে। তারা তুরস্ক আর কোরিয়ার বন্ধুত্বের 50 বছর উপলক্ষে একটা ডকুমেন্টারি বানাতে চায়। তোমার এখনই তাদের সাথে দেখা করা উচিত, তারা হয়তো আয়লাকে খুঁজে পেতে সাহায্য করবে তোমাকে। এখন সুলেমান সেই সাংবাদিকদের সাথে কথা বলে আর তাদের সব বলে দেয় কিভাবে সে আয়লাকে পেয়েছে আর কিভাবে বা সে তাকে হারিয়ে ফেলেছে। সুলেমান তাদেরকে তার মেয়ে আয়লার ছবি দেখায় আর তাদের কাছে এক বুক আকুতি নিয়ে বলে, আমার মাকে কথা দিয়েছি আমি ফিরে যাব, আমি ওকে না দেখে মরতেও চাই না। আর এখন সাংবাদিকরা উঠে পড়ে লাগে একজন মেয়ে হারানো বাবাকে তার জীবনের শেষ ইচ্ছে তার মেয়ের সাথে দেখা করানোর জন্য। তারা আয়লার ছবি নিয়ে সেই স্কুলের নথিপত্র খুঁজতে থাকে, কিন্তু আগুন লেগে পুড়ে যাবার কারণে তেমন কোনো তথ্যই তারা খুঁজে পায় না। তারা সেই স্কুলের 6 জন শিক্ষার্থীর দেখা পায় যারা কিনা আয়লাকে চিনত, আর তারা সেই শিক্ষার্থীদের ইন্টারভিউ নেয়। আর সেই ইন্টারভিউ এখন সুলেমানকে তারা এসে দেখায়। সাংবাদিকরা তাকে কথা দিয়ে তার বাড়ি থেকে চলে আসছিল, এমন সময় তার গাড়িতে কল আসে। কোরিয়া থেকে তার সহকর্মী তাকে ফোন করে জানায়, আমরা আয়লাকে খুঁজে পেয়েছি। তার সাথে 20 বছর ধরে কাজ করা তার এক সহকর্মী আমাদেরকে এ ব্যাপারে জানিয়েছে। এসব কিছু দেখে তুরস্কে থাকা সাংবাদিক বলে, তাহলে তুমি আয়লার সাথে মিটিং ফিক্স করো, আমি কাল সকালে কোরিয়া আসছি। এদিকে সুলেমান মসজিদে গিয়ে আল্লাহর কাছে আকুল প্রার্থনা করতে থাকে, হে আল্লাহ, একবারের জন্য হলেও আমার মেয়েটিকে মিলিয়ে দাও, আমি তাকে না দেখে মরতেও চাই না। আর এখন দুজন সাংবাদিক আয়লার বাড়িতে গিয়ে তার সাথে দেখা করে আর তাকে সেই পুরনো ছবিগুলো দেখায়। আয়লা এক মুহূর্তে তার বাবাকে চিনে ফেলে, আর এত বছরের আটকে থাকা কষ্টগুলো যেন বৃষ্টির মতো কান্না হয়ে ঝরে পড়তে থাকে আয়লার চোখ দিয়ে। এখন 2010 সাল কেটে গেছে আয়লাকে খুঁজে পাওয়ার পরেও আরও অনেক বছর। এখন সুলেমানকে নিয়ে আসা হয় দক্ষিণ কোরিয়ার সিউল শহরে, আর প্রায় 60 বছর পর সুলেমান তার ছোট্ট এক টুকরো চাঁদের কোনা মেয়ে আয়লাকে দেখতে পায়। বাঁধ ভাঙা খুশি আর এত বছর আলাদা থাকার কষ্টে যেন চুরমার হয়ে যায়। দুজন দুজনকে জড়িয়ে ধরে একসাথে অনেকক্ষণ ধরে কান্না করতে থাকে। শেষমেশ সুলেমান তার কথা রাখতে পেরেছে, সে ফিরে এসেছে তার চাঁদনির কাছে। আর হ্যাঁ, এরপর থেকেই তারা আর কোনোদিনও আলাদা হয়নি। আর এখানেই আজকের গল্প শেষ হয়ে যায়। আর এটাই হলো সেই আসল ঘটনার ভিডিও, যেখানে সুলেমান আর আয়লা মিলিত হয়েছিল। এই গল্প সম্পর্কে বলার মতো আসলে কিছুই নেই, শুধু বলবো সিনেমাটা একবার অবশ্যই দেখবেন, বাবা হবার মর্ম বুঝতে পারবেন। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।